জি7 সম্মেলনে গেলেন। এই ইরান যুদ্ধের ইস্যু নিয়ে আমেরিকা বাদে বাকি যে 6টি রাষ্ট্র আছে তাদের সবার সঙ্গে কম বেশি প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়েছে। এই ইরান যুদ্ধ পুরো বিশ্বে আমেরিকা কি আগামী দিনগুলোতে একা হাঁটতে হবে, সেই বার্তাটি কি স্পষ্ট হয়েছে? কিছুটা রিয়েলাইজেশন প্রেসিডেন্ট ট্রাম্পের হওয়া উচিত এবং তার অ্যাডভাইজাররা বলা উচিত। আমরা দেখেছি উনি যখন শেষে অ্যানাউন্সমেন্ট করছিলেন, প্রেস কনফারেন্স করছিলেন, তার পাশে ফরেন সেক্রেটারি এবং ডিফেন্স সেক্রেটারি না, ফাইন্যান্স সেক্রেটারি এবং কমার্স সেক্রেটারিরা ছিলেন। তাদের একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ আমেরিকার এই পর্যায়ে হওয়া উচিত। ট্রাম্পের প্রার্থীরা কি জিতছেন? মানে মধ্যবর্তী নির্বাচনে কি থাকবে রিপাবলিকানদের একটা ভালো অবস্থান? নামকরা যে মিডিয়া পার্সোনালিটি, রাইট, তারা অনেকেই এই যুদ্ধের বিরুদ্ধে চলে গেছে, যাতে করে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেকেই, আপনারা তো একবার দেখেছেন যে একটা ভিডিওতে আমি দেখছি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে যে স্লেভ অফ আওয়ার কান্ট্রি ইজ ওয়ার্কিং স্লেভ অফ ইসরায়েল। এটা আমরা দেখছি, এটা পাবলিক, এটা বলার কিছু নেই। এইসব কারণে প্রেসিডেন্টের ব্যক্তিগত পপুলারিটিটা একটু কমছে। সুতরাং কোনো জায়গায় যেখানে মেগা বেসটা স্ট্রং, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা এন্ডোর্সড তারা আসছে, আর যেখানে তার মেগা বেসটা অত স্ট্রং না, সেখানে তারা আসতে পারে নাই। জি7 সম্মেলনে গেলেন। এই ইরান যুদ্ধের ইস্যু নিয়ে আমেরিকা বাদে বাকি যে 6টি রাষ্ট্র আছে তাদের সবার সঙ্গে কম বেশি প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে হয়তো গভর্নর কার্নি বলছেন ইমানুয়েল ম্যাক্রোর ব্যক্তিগত জীবন নিয়ে, স্ত্রীর হাতে চর খাওয়া থেকে শুরু করে সবকিছু নিয়ে তিনি কথা বলছেন। অর্থাৎ আমরা যদি বলি ইটালি, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, জাপান, কারোর সাথেই তো আমাদের সম্পর্ক ভালো নয়। এই ইরান যুদ্ধ পুরো বিশ্বে আমেরিকা কি আগামী দিনগুলোতে একা হাঁটতে হবে, সেই বার্তাটি কি স্পষ্ট হয়েছে? বার্তাটা খুব পরিষ্কারভাবে তার কাছে গেছে, কিন্তু উনি এটাকে গ্রহণ করবেন কিনা এবং কিভাবে ট্রিট করবেন সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কিছুটা রিয়েলাইজেশন প্রেসিডেন্ট ট্রাম্পের হওয়া উচিত এবং তার অ্যাডভাইজাররা বলা উচিত। আমরা দেখেছি উনি যখন শেষে অ্যানাউন্সমেন্ট করছিলেন, প্রেস কনফারেন্স করছিলেন, তার পাশে ফরেন সেক্রেটারি এবং ডিফেন্স সেক্রেটারি না, ফাইন্যান্স সেক্রেটারি এবং কমার্স সেক্রেটারিরা ছিলেন। তাদের একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ আমেরিকার এই পর্যায়ে হওয়া উচিত। একটা হওয়া উচিত, 1 নম্বর, ইসরায়েলের সাথে যে মিডল ইস্টের এবং ইরানের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে রিভাইজ করে একটা নতুনভাবে একটা সম্পর্ক তৈরি করা। এটা প্রেসিডেন্ট ট্রাম্প এখনো পারেন, তার 1.5 বছর এখনো রয়েছে। উনি যদি চেষ্টা করেন, কিছুটা হয়তো পারবেন কিনা জানি না, কিন্তু চেষ্টা করার উচিত। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে সারা পৃথিবীর অর্থনীতিতে যে ইম্প্যাক্ট এই যুদ্ধ ক্রিয়েট করেছে, কারণ এটা অয়েল ওয়ার এবং তেল হচ্ছে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের জীবন এবং অর্থনীতি বেঁচে থাকার একটা বড় রকম প্রয়াস হচ্ছে, ডিপেন্ডেন্সি হচ্ছে অয়েলের উপরে। তেল ছাড়া কোনো কিছু চলতে পারে না। এই ইলেকট্রিসিটি হতে আরম্ভ করে, ঘরের কুপি বাতি হতে আরম্ভ করে, গাড়ি, ঘর, বাড়ি, প্লেন, জাহাজ, যে কোনো জিনিস আমরা বলি, গাড়ি তেল ছাড়া চলতে পারে না। ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, খাবার, এগ্রিকালচার, প্রত্যেকটা জিনিসের ভেতরে তেলের একটা ডমিনেন্ট রোল রয়েছে। সেই রোলটাকে যখন এফেক্টেড হয়েছে, তখন এটার একটা ইম্প্যাক্ট, একটা লং টার্ম হবে। সেটা ইরান কতটুকু করতে পারবে, ভেনেজুয়েলা কতটুকু ম্যানেজ করতে পারবে, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো, আমরা জানি প্রায় 10টা মেজর এক্সপোর্টিং অয়েল প্রডিউসিং অ্যান্ড এক্সপোর্টিং কান্ট্রি রয়েছে। তাদের ভেতরে কারা কিভাবে করবে এবং তার ভেতরে এই যে অয়েল কোম্পানিগুলোর, অয়েল কান্ট্রিগুলোর যে অর্গানাইজেশনসগুলো রয়েছে, তারা কিভাবে এগিয়ে আসবে, একটা বড় পয়েন্ট এটা আসতে হবে। তেলের দাম কমে যাওয়া উচিত, কমে গেলে
অর্থনীতি এবং রাজনীতি এবং সোশ্যাল কালচারাল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব কিছু আবার একটা কিছুটা নর্মালে হবে না, কারণ অর্থনীতিতে একবার পরিবর্তন হলে ওটা সহজে খুব একটা মানে আবার পেছনে ফিরে যায় না। তো সেই অবস্থা চিন্তা করে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইরানের ফিউচার অনেক পরিষ্কার। ফিজিক্যাল মানে কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাদের করতে হবে, এবং করার জন্য বিভিন্ন দেশ থেকে যে সাহায্য পাবে সেটা যথেষ্ট নয়। এছাড়াও তাদেরকে নিজেদেরকে ইনভেস্ট করতে হবে, এবং বড় বড় কোম্পানিগুলো এসে হয়তো যদি হেল্প করে। যে বাধা ছিল, যে রেস্ট্রিকশন ছিল, যে ব্যারিয়ারগুলো ছিল, এই ব্যারিয়ারগুলো যদি সত্যি সত্যি চলে যায়, কারণ ইসরায়েল চেষ্টা করবে ওগুলো না চলে যাওয়ার জন্য, সেখানে একটা বড় রকম ভূমিকা থাকতে হবে আমেরিকার। কি রোল সে আমেরিকা প্ল্যান করবে। ডেমোক্রেটদের প্রাইমারিতে দেখছি ডেমোক্রেটরা ডেমোক্রেটদের বিরুদ্ধে লড়ছেন, কেউ একজন বের হয়ে আসছেন। রিপাবলিকানদের প্রাইমারিটা মূলত রূপ নিয়েছে ট্রাম্প এন্ডোর্সমেন্ট একজনকে করছেন, তার এন্ট্রিতে আরেকজন আছেন। কে সেখানে জিতছেন, অর্থাৎ ট্রাম্প জিতছেন না অন্য কেউ জিতছেন সেই জায়গাটাতে? জর্জিয়ার উদাহরণ যদি আমরা সবশেষে আনি, মানে এই উদাহরণগুলো থেকে আপনি কে আসলে জিতছেন? ট্রাম্পের প্রার্থীরা কি জিতছেন? মানে মধ্যবর্তী নির্বাচনে কি থাকবে রিপাবলিকানদের একটা ভালো অবস্থান? স্টিল আপনার যে মেগার মধ্যে যে এই ওয়ার্ডটার মধ্যে একটা ডিভিশন হয়ে গেছে, রাইট? মেগার মধ্যেও ডিভিশন হয়ে গেছে, বিশেষ করে নামকরা যে মিডিয়া পার্সোনালিটি, রাইট? তারা অনেকেই এই যুদ্ধের বিরুদ্ধে চলে গেছে, যাতে করে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেকেই, আপনারা তো একবার দেখেছেন যে একটা ভিডিওতে আমি দেখছি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে যে স্লেভ অফ আওয়ার কান্ট্রি ইজ ওয়ার্কিং স্লেভ অফ ইসরায়েল। এটা আমরা দেখছি, এটা পাবলিক, এটা বলার কিছু নেই। এইসব কারণে প্রেসিডেন্টের ব্যক্তিগত পপুলারিটিটা একটু কমছে। সুতরাং কোনো জায়গায় যেখানে মেগা বেসটা স্ট্রং, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা এন্ডোর্সড তারা আসছে, আর যেখানে তার মেগা বেসটা অত স্ট্রং না, সেখানে তারা আসতে পারে নাই। সুতরাং এটা ফাইনাল ইয়েতে দেখা যাবে যে ইলেকশনে কারা আসলে এগিয়ে যায়। তবে প্রেসিডেন্টের আগে যে আপনার 1 বছর আগে ওনার যে পজিশনটা ছিল, এন্ডোর্সমেন্টের যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা একটু কমে গেছে, কারণ রিপাবলিকানদের মধ্যে এটা নিয়ে একটা স্প্লিট হয়েছে, এবং ওনার যে খামখেয়ালি কথাবার্তা বলা, উনি তুচ্ছ করে কথা বলা, ন্যাটোকে আন্ডারমাইন করা, এই যে ওয়ারে যাওয়া, কারোর সাথে আলোচনা না করা, এই সব কিছু কারণেই, এবং ওনার বিশেষ করে 60% পিপল অফ আমেরিকানরা যে যুদ্ধ পছন্দ করছে না, তারা আলটিমেটলি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্লেম করে। যদিও সবাই আমরা বলি যে নেতানিয়াহু এবং মোসাদের প্ররোচনা করছেন তো আপনি, রাইট? সুতরাং ওনার পপুলারিটিটা কমছে। সুতরাং এটা ওনার যে এন্ডোর্সমেন্ট যে পাওয়ারটা, সেই পাওয়ারটা ওভারঅল কিছুটা কমিয়ে দিয়েছে। যাতে করে কারো কি সাহস হচ্ছে, মানে রিপাবলিকানদের কেউ কি শক্ত করে প্রেসিডেন্টের মতামতের বিরোধিতা করার মতো সাহস করছেন কিনা? সাহস ডিপেন্ড অন তার যে কনস্টিটিউয়েন্সির উপরে। এখানে আমেরিকান পলিটিক্স তো কনস্টিটিউয়েন্সির উপরে নির্ভর করে। তার কনস্টিটিউয়েন্সি যদি মেগা ভেরি স্ট্রং হয়, তাহলে তারা সাহস করে বলবে না, রাইট? যদি স্ট্রং না হয় তাহলে বলবে। আপনি দেখেন এই যে সেনেটর টেড ক্রুজ অ্যাবাউট দিস মেমোরেন্ডাম, রাইট? সেনেটর লিন্ডসে গ্রামের কথা আমি এখনো শুনি নাই, রাইট? এই যে তার যে এলাকায় যাদের প্রাধান্য, তারা সেইভাবে ওরা কথা বলে। এখানে আপনার কে কাকে সাপোর্ট করলো না করলো এটা কিন্তু আমাদের বড় কথা না। আমার কার সাপোর্ট নিয়ে আমি জিততে পারবো, এটাই হলো এখানে বড় কথা। এখানে আমি মনে করি না যে ইট ইজ আপনার পলিসি বা প্রিন্সিপাল বেশি একটা কাজ করে ইলেকশন যখন আসে।